আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গাবতলী ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুপুর 12টার পর টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে এখনও বিক্ষোভ করছেন তারা। দাবি আদায়ে এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। একই সময়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এছাড়াও তাঁতীবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর সায়েন্স ল্যাবে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, সায়েন্স ল্যাব মোড়ের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, সায়েন্স ল্যাবের এই মুহূর্তের পরিস্থিতি যদি আবার পেছনে দেখায়, এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, 7 কলেজের শিক্ষার্থীরা, যে এক দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা এখানে অবরোধ করেছে। যদিও 11টায় তাদের এখানে অবরোধ এখানে নামার কথা, কিন্তু যদিও তারা 12টা থেকে এই রাস্তা অবরোধ করে রাখে। তা এই অবরোধ করার পরই কিন্তু এই সায়েন্স ল্যাবের যে আশপাশের এলাকা, সেই এলাকা কিন্তু যানজটে ভরে যায় এবং আশপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েন। এই বিষয়ে এই শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন, যে আগামীকাল যে উপদেষ্টা পরিষদের সাথে যে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে অধ্যাদেশের চূড়ান্ত ফলাফল যাতে আগামীকালই অধ্যাদেশ জারি করা হয়, সেই জন্যই কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে তাদেরকে যেটি বলা হয়েছে যে আগামীকাল অধ্যাদেশ জারি হলেও তারা আজ কেন এখানে অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে তারা বলেছে তারা ইনসিকিউরিটি ফিল করছে, যার কারণে কিন্তু তারা এখন এখানে অবস্থান নিয়েছে। এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই অধ্যাদেশ জারি যতক্ষণ না পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। ইফতেখার, জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৫ম দিন আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত 50টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 40 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। গোবিন্দগঞ্জে এমন কোনো দিন নাই যে 2-4 জনকে ধরে নিয়ে আসতেছে না, জেলে দিচ্ছে না। এই আতঙ্কের প্রেক্ষিতেই অনেকেই হয়তো বা অস্বীকার করছে, বাড়ি থেকে পালিয়ে গেছেন। আজকে প্রমাণিত হয়েছে যে এটা সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা স্বীকার করেছে যে সমর্থন তালিকা তারা স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেছিল তাদের এফিডেভিট করে এনেছি, তাদের সাক্ষাৎকারও নিয়ে এসেছিলাম ভিডিও করে। এইখানে আপিল করার পরে এখানের নির্বাচন কমিশন আমাকে আপিল মঞ্জুর করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৫ম দিন আজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 350 পর্যন্ত মোট 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত 50টি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 40 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি করা হবে। গোবিন্দগঞ্জে এমন কোনো দিন নাই যে 2-4 জনকে ধরে নিয়ে আসতেছে না, জেলে দিচ্ছে না। এই আতঙ্কের প্রেক্ষিতেই অনেকেই হয়তো বা অস্বীকার করছে, বাড়ি থেকে পালিয়ে গেছেন। আজকে প্রমাণিত হয়েছে যে এটা সবাই এখানে উপস্থিত ছিল এবং তারা স্বীকার করেছে যে সমর্থন তালিকা তারা স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেছিল তাদের এফিডেভিট করে এনেছি, তাদের সাক্ষাৎকারও নিয়ে এসেছিলাম ভিডিও করে। এইখানে আপিল করার পরে এখানের
নির্বাচন কমিশন আমাকে আপিল মঞ্জুর করেছে। শতাধিক ব্যক্তিকে গুমের পরে হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের মামলায় এই প্রথম অভিযোগ গঠন করে বিচার শুরু হলো। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সাথে আগামী 8 ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে 104 জনকে হত্যার অভিযোগ আনা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দেয়া সুনির্দিষ্ট 3টি অভিযোগের উপর শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয় 2009 থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তথ্যপাত্র এমনকি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের মাধ্যমে এসব অভিযোগ প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নারী ভুঁড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে, খুব সহসাই এই রিপোর্টগুলো দাখিল হবে। আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি পক্ষের আইনজীবী বলেন, মিথ্যা এবং ভ্রান্ত ধারণার উপর অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। জিয়াউল আহসান হত্যাকারী হলে সেনাবাহিনীতে পদোন্নতি এবং পুরস্কার কিভাবে পেলেন এমন প্রশ্ন রাখেন তিনি। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাফাই সাক্ষী হচ্ছে, আমি চাই ইকবাল করিম ভূঁইয়া আসুক, আমি চাই উনি সাক্ষী হিসেবে আসুক। এর আগে গত 17 ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। সেদিনই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে দলের নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন শঙ্কার কথা জানান। তিনি বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাজের মাঝ বরাবর রাখা হয়েছে। নির্বাচন যাতে পক্ষপাতমূলক না হয় সেজন্য কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। কেউ মবক্রেসি করার চেষ্টা করলে তার দায় তাকেই নিতে হবে বলে জানান মির্জা আব্বাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বানও জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাবক্রেসি সব জায়গায় চলে না, করা উচিতও না। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যান গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা জানান, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। এর আগে প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 104তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অর্জন করেন আল ইমরান। এছাড়া শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অধিকার করেন শফিকুল ইসলাম ও লুবনা খাতুন। এছাড়া শ্রেষ্ঠ ফায়ারার হন শফিকুর রহমান তামিম ও নাহিদা আক্তার।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা কুষ্টিয়া। 4টি সংসদীয় আসনের এই জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে বিএনপির সাথে লড়াইয়ের মাঠে মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী। এছাড়াও ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও ভোটের মাঠে সরব। দল কিংবা প্রতীক দেখে নয়, সৎ যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা। আসিফুজ্জামানের ক্যামেরায় সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। 1609 বর্গ কিলোমিটার আয়তনের জেলা কুষ্টিয়া। বাউল সম্রাট ফকির লালন শাহের জন্মস্থান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়ি, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের জন্মভূমি এই জেলা শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ। 17,47,712 জন ভোটারের এই জেলা হাসিনার সাজানো নির্বাচনের আগে বিএনপি জয় পেত। এবারে জাতীয় সংসদ নির্বাচনে জেলার ভোটযুদ্ধে বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর মতো বিএনপির অতি পরিচিত প্রার্থী রয়েছেন মাঠে। পিছিয়ে নেই জামাতে ইসলামী। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা, মোহাম্মদ আফজাল হোসেনের মতো প্রার্থীরা জামাতে ইসলামীকে শক্ত অবস্থানে রেখেছে। এছাড়া ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা লড়ছেন। তবে আসন সমঝোতা হলে ভোটের মাঠে বিএনপির সাথে লড়াই হবে জামাত প্রার্থীর। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের 2টিতে অংশগ্রহণ না করলেও এবারের নির্বাচনে 4টি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, নারী নির্যাতন, মাদক, অনলাইন জুয়া, সর্বোপরি আমরা একটা দুর্নীতিমুক্ত এবং সবার জন্য নিরাপদ সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমরা কোনো ভোট জালের পার্টি না, রাইতে ভোট করা লোক না। আমরা দিনে ভোট করব জনগণের সামনে, এবং কাউকে ভোট জাল করবে সেই সুযোগও ইনশাল্লাহ আমরা দেব না। এই 4টা আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো রকম ছাড় দিতে নারাজ জামাতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরা। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড লাগবে, এখনো হয়নি। আমার মনে যেটা যায় এখনো হয়নি, যেহেতু 22 তারিখের পরে কি হবে এখনো জানি না। 22 তারিখের পরে আশা করছি এগুলো 100% ঠিক হয়ে যাবে। অতীতের মতো নির্বাচন যদি না হয় 14, 18, 24, তার পূর্বেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। এদিকে দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ সাধারণ ভোটারদের। বলছেন দল কিংবা প্রতীকে নয়, দক্ষ ও যোগ্য প্রার্থী দেখে এবার ভোট। যে আমার ধান চালের দাম, তেল, সার, বিষ কমাবে তাতে ভোট দেবো। শুধু দলীয় প্রার্থী বলেই হবে না, সেই মানুষটাকে ভালো হতে হবে। নিজের স্বার্থে না, আমাদের স্বার্থে আসবে, নাগরিকদের সাহায্য করবে এমন প্রার্থী চাচ্ছি। আমি এবার নতুন ভোটার, একজন যোগ্য প্রার্থীকে আমার ভোটটি দেব আমি ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দেশ গড়ায় অংশ নিতে চান জেলার সব শ্রেণীর ভোটাররা। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।